প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। মুগ্ধর কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের, খুব তো বেশি দিনের কথা না। মুগ্ধ স্বৈরাচার বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিলেন, অন্যতম প্রেরণা ছিলেন। পানি লাগবে পানি, কি অপরিসীম মমতায় তিনি সবাইকে পানি খাইয়েছেন। আরেকজন যুবক রংপুরের আবু সাইদ, তার কথা মনে পড়ছে। চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান একদিনে 7 দিন শুরু করছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিপিবির সাবেক সভাপতি, স্বাধীনতা উত্তর ডাকসুর সাবেক ভিপি, বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের অনেক প্রিয় মানুষ মুজাহিদুল ইসলাম সেলিম। স্যার, স্বাগত আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং শ্রোতা মণ্ডলী। কেমন আছেন? যতটা ভালো থাকা যায়। দেশ এখন একটা তোলপাড় অবস্থার ভেতরে চলছে। সমস্ত মানুষের ভেতরে তীক্ষ্ণ আগ্রহ, কি হয় এবং যেই স্বপ্ন তারা দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়ন হয় কি হয় না, একটা বিজয়ের আনন্দ। কিন্তু তবুও আমার মনের ভেতরে জয় করে তবু ভয় কেন মরে যায় না। কেননা আমাদের দেশের ইতিহাসে দিকে তাকালে এই কথা বলা যায় যে আমরা বীরের জাতি। জি, অনেক বড় বড় বিজয় আমরা অর্জন করি, বীরের বেশে যুদ্ধ করে সেই লড়াইয়ে আমরা বিজয়ী হই। কিন্তু আমরা দুর্ভাগা জাতি, সেই বিজয় আমরা ধরে রাখতে পারি না। আমি আন্তরিকভাবে আজকে কামনা করব যে অভূতপূর্ব বিজয় ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সংগঠিত হলো, সেইখানে মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন বিজয়ী হতে পারবে, সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়নের পথে আমরা অগ্রসর হতে পারবো। এই যে ছাত্র গণ অভ্যুত্থান, স্বৈরাচারী সরকারের পতন ঘটলো, 1 মাসের মাথায় আমরা গত পরশু শহীদ দিবস পালন করলাম। কি দুর্দান্ত গতিতে সেই ছাত্রদের অংশগ্রহণ, সাধারণ মানুষের অংশগ্রহণ, এবং বলা যায় যে নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনা আবার জাগ্রত হলো। আমরা একটু দেখি। 5 আগস্ট স্বৈরাচার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানী ঢাকা সহ সারা দেশে শহীদী কর্মসূচি পালন করে। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে শহীদী মার্চ শুরু হয়। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে শহীদী মার্চে যুক্ত হয়। ঢাকার মতো দেশের প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনও এই কর্মসূচিতে অংশ নেন। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ বক্তব্য রাখেন। যারা আবার পুনর্গঠিত হচ্ছিল, আমরা আপনাদেরকে বলছি, আপনারা 5 সেপ্টেম্বরকে মনে রেখে আপনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। এই 5 সেপ্টেম্বরে আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত নিশ্চিত করতে হবে। আমাদের তৃতীয় দাবি, প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের চতুর্থ দাবি, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে। আমাদের সর্বশেষ এবং 5ম দাবিটি হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের রুটম্যাপ দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে। কি অপরিসীম ঐক্য, অপরিসীম শ্রদ্ধাবোধ, একজনের হাতে একজনের হাত ধরে রাখা। সমন্বয়করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই আপনার মন্তব্য শুনতে চাই। দেখুন, আমার তো রাজনৈতিক জীবনের বহুদিন পার হয়ে গেল। জি। এবং 69-এর গণ অভ্যুত্থান একটা বিশাল ঘটনা ছিল, যেটার ভেতর দিয়ে লৌহ মানব বলে কথিত আইয়ুব খানের পতন আমরা নিশ্চিত করেছিলাম। তার চেয়েও বড় ঘটনা এবং সম্ভবত আমাদের যুগান্তকারের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য যেটা, সেটা হলো 71-এর মহান মুক্তিযুদ্ধ। এবং সেটার ভেতর দিয়েও আমরা বিজয় অভিযান করেছিলাম, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলাম। তারপরে এরশাদের শাসনের বিরুদ্ধে আরেকবার ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক শক্তি আন্দোলন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার সংগ্রামে বিজয়ী হয়েছিল। কিন্তু ওই যে বললাম, আমরা দুর্ভাগের জাতি, আমরা বিজয় অর্জন করি কিন্তু বিজয় ধরে রাখতে পারি না।
ওই সময়কালের অনুভূতিগুলো আমার ভেতরে আবার নতুন করে জেগে উঠলো এই ছবিগুলো দেখতে দেখতে। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো এবং হানাদার বাহিনী আত্মসমর্পণ করলো। আমি 17ই ডিসেম্বর আমি ঢাকা অপারেশনে কমান্ড করে একটা গেরিলা বাহিনী নিয়ে আসছিলাম। 17 তারিখ সকালবেলা ঢাকায় প্রবেশ করে সকাল 8:30টার সময় কেন্দ্রীয় শহীদ মিনার, ওইটাকে ভেঙে দেওয়া হয়েছিল, সেখানে দাঁড়িয়ে আমরা শপথ নিলাম, বেয়োনেট লাগানো, রাইফেল হাতে। সেইভাবে আমাদের গেরিলা বাহিনী, এই বিশাল বাহিনী, আমরা সায়েন্স অ্যানেক্স আমাদের করলাম। 17ই ডিসেম্বর এই কাজের পর জানুয়ারি মাসের 3 তারিখে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় মিটিং ডাকলাম। আচ্ছা। এবং কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে নানা সিদ্ধান্ত, তার ভিতরে 2টা সিদ্ধান্তের কথা আমি বলবো। একটা হলো যে আমাদের এখন সংগ্রাম হলো দেশ গড়ার সংগ্রাম, লাখো শহীদের রক্তে মুক্ত স্বদেশ, এসো এবার দেশ গড়ি, এই কথা বলে আমরা স্লোগান তুললাম, পোস্টার ছাপালাম। আরেকটা কাজ করেছিলাম, আমরা 5 সদস্যের একটা কমিশন বানালাম ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে, যে এখন পাকিস্তানি ব্যবস্থা পরিত্যাগ করে আমরা সমাজতন্ত্র অভিমুখী সমাজ গড়ার জন্য নতুন অঙ্গীকার নিয়েছি এবং সেইভাবে আমাদের যাত্রা শুরু হয়েছে। এবং সেই পথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষানীতি প্রবর্তন করতে হবে, নতুনভাবে প্রণয়ন করতে হবে। এবং ওই 5 জনের কমিটিকে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা একটা খসড়া শিক্ষানীতি প্রণয়ন করো। রাইফেল হাতে, আমরা তখন রাইফেল জমা দেইনি, অস্ত্র জমা দেইনি, কিন্তু আরেক হাত দিয়ে আমরা কিন্তু 1 মাসের ভেতরে সেই খসড়া শিক্ষানীতির খসড়া প্রণয়ন আমরা করলাম। চোখে মুখে আমাদের স্বপ্ন। এবং সত্য কথা আপনাকে বলবো, পাক হানাদার বাহিনী থেকে তাদেরকে সরিয়ে দিয়ে যে এলাকাগুলোকে আমরা মুক্ত করেছিলাম, মুক্ত এলাকায় কোনো ঘুষ দুর্নীতি হতো না, কোনো নারী নির্যাতন হতো না, কোনো অন্যায় অবিচার হতো না, চুরি ডাকাতি হতো না। এবং সেরকম ফুলের বাগানের মতো সারা দেশটাকে আমরা সুন্দর করে সাজিয়ে তুলব, এটা ছিল আমাদের স্বপ্ন। আমি সেই স্বপ্ন আজকে শহীদদের স্মরণ করতে গিয়ে অগণিত ছাত্রছাত্রীদের ভেতরে সেই স্বপ্ন কিন্তু তাদের চোখের ভেতরে। আমি কি ছোট্ট করে এই প্রসঙ্গে আপনাকে একটু প্রশ্ন করতে চাই, সেই সময়ের আন্দোলন, ছাত্র আন্দোলন এবং এই সময়ের ছাত্র আন্দোলন, আপনি ওই আন্দোলনটির নেতৃত্ব দিয়েছেন, এই আন্দোলনটি খুব কাছ থেকে দেখছেন, আপনার ছেলেমেয়েরা এই আন্দোলন করছে, গুণগত পার্থক্যটা কি? এইটা আমি বলবো যে কতগুলো 69-এর গণ অভ্যুত্থানের রেফারেন্স আমি বলি, মুক্তিযুদ্ধের সঙ্গে এটা তুলনা করাটা কোনো প্রাসঙ্গিকতা আছে বলে আমি মনে করি না। কারণ এটা অনেক উঁচু স্তরের একটা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, বিদেশি শাসনের হাত থেকে আমরা দেশকে স্বাধীন করে এনেছি। কিন্তু 69-এর গণ অভ্যুত্থানের তুলনায় আমার বিবেচনায় এইবার সাধারণ ছাত্রদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে যেটা ঘটেছে সেটা 69-এর মাত্রাকেও ছাড়িয়ে গেছে। এইটা হলো তার বড় সাফল্য। এবং সাধারণ ছাত্রদের ভেতরে যে সৃজনশীলতা এবং চেতনার উন্মেষ আমি লক্ষ্য করেছি। এখনো আপনি সারা দেশে যান, যে গ্রাফিটিগুলো আঁকা হয়েছে সেইখানে দেখবেন মনের কথা, সেখানে দেখবেন তাদের চিন্তার প্রতিফলন সেখানে আছে। গণতন্ত্রে, অসাম্প্রদায়িকতা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই, প্রগতিশীলতা, কোনো রকম বৈষম্য চলবে না, প্রগতি এবং গণতন্ত্রের চিন্তার স্পষ্ট প্রতিফলন কিন্তু এখানে আছে। 69-এর তুলনায় একটা জায়গায় খালি একটু ঘাটতি আমি লক্ষ্য করেছি, সেটা হলো 69-এ সংগঠিত শ্রমিক শ্রেণী এসে ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছিল। এইবার শ্রমিকরা যোগ দেওয়া শুরু করেছিল, কিন্তু সংগঠিতভাবে আদমজি থেকে মিছিল চলে আসলো, ড্যামরা থেকে মিছিল চলে আসলো, ছাত্রদের সমস্ত শক্তিটাকে একটা নতুন মাত্রায় নিয়ে গেল। এই এলিমেন্টটার একটু অভাব এইবার লক্ষ্য করা গেছে। কিন্তু তারপরেও সমস্ত আন্দোলন কিন্তু কেবল ঢাকা কেন্দ্রিক ছিল না, সারা দেশে এটা ছড়িয়ে পড়া শুরু করেছিল। সেই দিক থেকে আমি এই দুইটাকে তুলনা করে আমি বলবো, 69-এর গণ অভ্যুত্থান হলো বিদেশি শাসনের হাত থেকে মুক্ত হওয়া, স্বাধিকারের লক্ষ্যটাই ছিল প্রধান। এইবার একটা স্বাধীন দেশে আমরা কেন মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করে অগ্রসর হতে পারলাম না, কেন ফ্যাসিস্ট স্বৈরাচার
একাধিক দল এক এক সময় ক্ষমতায় এসেছে, তবুও আমরা কেন সেই অক্টোপাসের হাত থেকে মুক্ত হয়ে মুক্তিযুদ্ধের স্বপ্নকে কেন বাস্তবায়ন করতে পারলাম না? তার বিরুদ্ধে প্রতিরোধ এইবারের সংগ্রামের মূল মর্মবাণী। আমি এইভাবেই দেখি। অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে গণভবন জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে এবং জুলাই আন্দোলনের স্মৃতিকে ধরে রাখবার জন্যে একটি স্মৃতি জাদুঘর গঠন করা হবে। আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, এটা যুক্তিসঙ্গতভাবেই হয়তো একটা আবেগের তাড়নায় যে কোনো মানুষ এবং প্রত্যেকটা নাগরিকই এটা করবে যে আমাদের শহীদদের স্মরণ করার জন্য একটা স্থায়ী ব্যবস্থা করা হোক, খালি জায়গা না, ব্যবস্থা। সুতরাং যেটা ছিল শাসনের কেন্দ্র এবং ফ্যাসিস্ট স্বৈরাচারের সমস্ত কূটকৌশল যেখান থেকে পরিচালনা করা হতো, সেটা শহীদদের উদ্দেশ্যে নিবেদিত করা হোক, সেই আকাঙ্ক্ষাটাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি খালি সতর্ক করে দিতে চাই, তোমার পূজার ছলেই তোমায় ভুলে থাকি। এবং জয় বাংলা স্লোগান, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, সবটাকেই পূজার ছলে ছলনায় পরিণত করে রাখা হয়েছিল এবং সেটাকে একটা ব্যবসায়িক কাজে এবং দলীয় ক্ষমতা আধিপত্য চিরস্থায়ী করার কাজে ব্যবহার করা হয়েছিল। ওর জন্য হয়তো ব্যক্তিটার প্রতি আমার কোনো ঘৃণা নাই, কিন্তু ওই ব্যক্তিটাকে কেন্দ্র করে যে রাজনীতির ব্যবসা করা হয়েছে সেইটাকে তো আমি প্রত্যক্ষভাবে দেখেছি। সুতরাং আমার ক্রোধ স্বাভাবিকভাবেই সেইটার উপরে যেয়ে পড়েছে। হয়তো ধোয়া পরিষ্কার হয়ে গেলে পরে ইতিহাস তার জায়গায় প্রতিষ্ঠিত হবে। ইতিহাস সৃষ্টি করে জনগণ, এই ব্যাপারে কোনো সন্দেহ করা থাকা উচিত না। কিন্তু ইতিহাস সৃষ্টিতে ব্যক্তির ভূমিকাকেও অস্বীকার করা যায় না। এবং আমাদের দেশের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, মৌলানা ভাসানীর ভূমিকা, শেরেবাংলা ফজলুল হকের ভূমিকা, শহীদ জিয়াউর রহমানের জিয়ার ভূমিকা, কমরেড মনি সিংয়ের ভূমিকা, প্রত্যেকের ভূমিকা যার যার জায়গায়, কেউ রাবার দিয়ে এটা মুছে ফেলতে পারবে না। ইতিহাস বিকৃত করা যায় না, ইতিহাসের বয়ান বিকৃত করা যায়। ওর জন্য এইটা নিয়ে খুব বিচলিত হওয়ার কারণ আছে বলে আমি মনে করি না। আমাদেরকে সত্য ইতিহাসের প্রতি নিষ্ঠাবান হয়ে অগ্রসর হতে হবে। তার চেয়ে বড় কথা, খালি পেছন দিকে তাকালে তো হবে না। পেছন দিকে তাকাতে হবে খালি ওইটুকুই যে শহীদদের প্রতি আমাদের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধটা যাতে আমরা কোনো সময় না ভুলে যাই এবং সেইটার উপরে দাঁড়িয়ে আমরা আগামী দিনের সুন্দর ফুলের বাগান আমরা যাতে রচনা করতে পারি। দেশ একটা নতুন পরিবেশ পেল এবং নতুন যাত্রা শুরু হলো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত পরশু, একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তিনি যদি দেশের বাইরে যেখানে আছেন সেখান থেকে কম কথা বলেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। উনি কি কথা বললেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা কোন ইঙ্গিতটি করলেন, আপনার কি মনে হয়? না, আমি হয়তো সবটা সম্পর্কে অবগত না। শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন বা কোথায় কার মাধ্যমে কি বলেছেন আমি জানি না। তবে সাধারণভাবে আমি এটা মনে করি যে আল্লাহ তাআলা মানুষকে কান দিছে দুইটা, আচ্ছা, মুখ দিছে একটা। এটা প্রতীকী অর্থ আছে যে শুনতে হবে বেশি, বলতে হবে কম। শেখ হাসিনার ক্ষেত্রে এই পরামর্শ যেমন সঠিক, আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টা মণ্ডলীর ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য হওয়া উচিত। কারণ এই সরকারের হাতে তো সময় অনন্তকাল না, এটা তো কোনো স্বাভাবিক সরকার না, এটা তো অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তীকালীন মানে কি? একটা অবস্থা ছিল আরেকটা অবস্থায় যাওয়ার জন্য মাঝখানের পিরিয়ড। যত দ্রুত তার নির্ধারিত ম্যান্ডেটেড ওয়ার্কগুলো সে সমাপ্ত করতে পারে এবং যত দক্ষতার সঙ্গে সে সেটা করতে পারে, সুচারুরূপে করতে পারে, সেটাই তার লক্ষ্য হওয়া উচিত। তিস্তার পানি বন্টন অনেক দিন ধরে ঝুলে আছে, এই হয় না। মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এক্ষেত্রে, যে তিস্তার পানির ন্যায্যতা নিয়েও আমাদের কথা বলা খুব জরুরি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, কারণ আমাদের ভৌগোলিক অবস্থান এমন একটা জায়গায়, আমাদের তিন দিকে হলো ভারতবর্ষ,
এবং ভারতবর্ষ থেকে নদী প্রবাহিত হয়ে আমাদের বাংলাদেশের ভেতর দিয়ে যেয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আমাদের জন্য নদী এবং নদীর পানি, সেই বিষয়টা হলো জীবন মরণের প্রশ্ন এটার সঙ্গে জড়িত। পানি বন্টনের ব্যাপারে কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ এতদিন পর্যন্ত এটাতে স্বাক্ষর করেনি, কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করলেই এইটা কিন্তু একটা ম্যান্ডেটারি হয়ে যায়। আমরা তখন সেই অনুযায়ী দাবি করতে পারি সবার কাছে। নিশ্চয়ই আমি আশা করব হয়তো ভূ রাজনৈতিক নানা কারণে এবং আমার বিবেচনায় সবচেয়ে বড় হলো ক্ষমতার খেলায়, কম্পিটিশনে এক পক্ষ আরেক পক্ষকে কিভাবে পরাজিত করে কোণঠাসা করতে পারবে সেই সব ক্যালকুলেশন করে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে হয়তো আঞ্চলিক বা আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা হয়েছিল এতদিন। সেইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং ভারতবর্ষের সঙ্গে আমাদের যে কমন নদী, সেই কমন নদীর পানি কিভাবে বন্টন হবে সেটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে। টোটাল প্রবাহ কত পার্সেন্ট উজান পাবে, কত পার্সেন্ট ভাটিতে পাবে, এবং নদীর নিজস্ব একটা চাহিদা আছে। সেই চাহিদাটা রাখার পর এর অতিরিক্ত পানি, এইটা উজান ভাটা কিভাবে এটা বন্টন হবে সেই অনুযায়ী আমাদের কিন্তু এটা করা সম্ভব, করা উচিত। এটাকে যদি আর্ম টুইস্টিংয়ের জন্য ব্যবহার করা হয় তাহলে কোনোদিনই আমাদের উপমহাদেশে এবং এই অঞ্চলে আমরা পারস্পরিক শান্তিতে বসবাস করতে পারবো না। মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যেতে বলেছেন। বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে কিছু কিছু সমস্যা আছে, ভিসি নিয়োগ নিয়েও সমস্যা আছে, সব কিছুই নিয়ন্ত্রণে আসছে। এখন কি মনে হয় না যে প্রিয় শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে ফিরে যাক, আবার জমুক মেলা, আবার লাইব্রেরি জমে উঠুক, আবার পড়াশোনা জমে উঠুক শিক্ষার্থীদের পদচারণায়? আমি আমার সময়কালের ঘটনা বলি, এখানে উল্লেখ করতে চাই। যখন দেশ স্বাধীন হলো 9 মাস তো আমাদের লেখাপড়া বন্ধ। এর আগে পাকিস্তানি শাসন আমলে আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর আমি বক্তৃতা করে বলতাম যে আমাদের জীবন থেকে অনেকগুলো বছর চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের তাড়াতাড়ি শিক্ষিত হয়ে উঠতে হবে যাতে দেশ গড়ার কাজে আমরা আত্মনিয়োগ করতে পারি। সুতরাং ওভার টাইম পড়াশোনা করো, ওভার টাইম লাইব্রেরি ওয়ার্ক করো। 3 বছরের ডিগ্রি কোর্স 2 বছরে কমপ্লিট করা যায় কিনা সেটার জন্য চেষ্টা করো। এবং এইটাই আমাদের নতুন সংগ্রাম। আমাদের সময় একদল কিছু ছাত্র অটো প্রমোশনের জন্য দাবি করেছিল যে আমরা যুদ্ধ করেছি, দেশের জন্য কাজ করেছি, এখন আবার পরীক্ষা কেন, আমাদের অটোমেটিক পাস করায় দিতে হবে। এবং আমি এইটার বিরোধিতা করেছিলাম। ডাকসু অফিস তারা হামলা চালিয়েছিল, দালাল সেলিমের কল্লা চাই ইত্যাদি ইত্যাদি স্লোগান দিয়ে, কিন্তু আমি মাথা নত করিনি। এবং আমি বলেছিলাম যে এইভাবে তোমার কম্পেনসেট করার জন্য তুমি লেখাপড়া ওভার টাইম করে এই জিনিসটা মেকআপ করো। এই অ্যাটিটিউড নিয়ে শিক্ষকদের, ছাত্রদের, শিক্ষার অ্যাডমিনিস্ট্রেশন সকলেরই এই অ্যাটিটিউড নিয়ে যদি অগ্রসর হয় তাহলে করতে পারবো। কিন্তু শিক্ষার ভেতরে বাণিজ্য ঢুকে গেছে, টাকা দিলে সার্টিফিকেট পাওয়া যায়। সুতরাং এই বিবেচনা, সেইটা থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত না করতে পারলে এবং সকলের জন্য একটা সার্বজনীন বৈষম্যহীন সাধারণ শিক্ষা, এইটার যদি ব্যবস্থা না করা হয়, এখানে যদি 10 রকম শিক্ষা থাকে, বড় লোকের জন্য একরকম, অমুকের জন্য আরেক রকম, অমুক, একটা লেভেল পর্যন্ত সকলকেই সাধারণভাবে ভাষা, অঙ্ক, সাহিত্য, ভূগোল, ইতিহাস, এই কতগুলো সাধারণ বিষয় প্রাইমারি লেভেল, সেটা ক্লাস 8 হোক বা কোন পর্যন্ত করব, ধীরে ধীরে বাড়াতে হবে, এটা করে নিয়ে তারপরে হায়ার এডুকেশন। অনেকে হয়তো যেতে পারবে না, গরিব বাবা মা, পেশায় যেতে হচ্ছে, 3-4 বছর পেশায় করে আবার সে ফিরে আসবে এডুকেশন সিস্টেমে। অনেক কিছু ভেবে আমাদের এই জিনিসগুলো কিন্তু নতুন করে সাজানো একান্তভাবে প্রয়োজন। আমাদের চিন্তা এবং মনোযোগ যদি আমরা এখানে দিতে পারি, আমি প্রবলভাবে আশাবাদী এই যে গ্রাফিটি আকার যে ছবিগুলো আমি দেখতে পাচ্ছি, স্বপ্ন সেইখানে প্রতিফলিত, ঘরে ঘরে আমি ছাত্রছাত্রীদের দেখছি
যে তারা নিজেরাই কিন্তু সৃজনশীলভাবে তাদের নূতন জীবন এবং নূতন জগৎকে তারা রচনা করছে। আমাদের এই তরুণ সমাজকে আল্লাহর ওয়াস্তে তাদেরকে স্বাধীনভাবে তাদের সৃজনশীলতাকে প্রয়োগ করতে দেন। আমি বিশ্বাস করি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশে আমরা পরিণত হতে পারব। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমি 53 বছর ধরে যে গান যে সঙ্গীত গাইলাম, এখন প্রশ্ন উঠছে এই সঙ্গীত বদলাও। আপনার কি মনে হয়? এইটা একটা ঘোরতর ষড়যন্ত্র এবং আমাদের রাষ্ট্রের পেছন থেকে ছুরিকাঘাত করে, এমনকি আমি বলবো আমাদের সাম্প্রতিক এই যে ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য, এইটা সম্পর্কে একটা কলঙ্কজনক ইমেজ এইটার উপরে ফেলার জন্য এই সব করা হচ্ছে। এই জাতীয় সঙ্গীত টেবিলে বসে রচনা হয়নি, এই জাতীয় সঙ্গীত একটা কোনো কমিটির বৈঠকে বসে ঠিক হয়নি। এইটা গোটা মুক্তিযুদ্ধর 9 মাস শুধু নয়, 9 মাসে আমাদের শহীদ হয়েছে যেসব বীর মুক্তিযোদ্ধারা, এই গান গাইতে গাইতেই তারা কিন্তু তাদের জীবন বিলিয়ে দিয়েছে। আমার বন্ধু নিজামুদ্দিন আজাদ, এবং আমি প্রত্যক্ষভাবে জানি, তাকে বলা হয়েছিল পাক আর্মি দাঁড়ায় পাকিস্তান জিন্দাবাদ বলো, সে জয় বাংলা বলে এবং আমার সোনার বাংলা গাইতে গাইতে জীবন বিলিয়ে দিয়েছিল। এবং এটা তো আমরা সকলেই জানি। এবং শুধু তাই না, এই 9 মাসের যুদ্ধের আগে যখন নাকি বাংলা ভাষা এবং সংস্কৃতির উপরে হামলা হয়, তখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গেয়েই কিন্তু আমরা বাঙালির স্বাধিকারের আওয়াজটা দেশবাসীর কাছে তুলে ধরতে পেরেছিলাম। যারা মনে করে যে একজন লোকের একটা অশুভ ইচ্ছা পোষণ করার জন্যই, এবং সেইটার ভেতরে হয়তোবা সবাই একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে আমাদের মুক্তিযুদ্ধকে এবং তার সাফল্যকে নেতিকরণ করে আমাদেরকে ইতিহাসে পেছন দিকে নিয়ে যাওয়ার জন্য সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করা হচ্ছে। এটা কিছুতেই বরদাস্ত করা যাবে না। কেউ যদি এইটা করার চেষ্টা করে, 24-এর গণ অভ্যুত্থান ম্লান করে দিয়ে তার 1000 গুণ বড় গণ অভ্যুত্থানে সমস্ত দেশ কেঁপে উঠবে। তবে আমি বলতে চাই, অ্যাটেনশন আমাদের দেওয়া উচিত এইসব বিতর্কে না, এবং এই সব বিতর্ক এনে আমাদের সমস্ত অগ্রগতি, এখন কাজ হলো বিজয়কে সঙ্গত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করিয়ে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। আমি শুরুতেই মুগ্ধর কথা তুলেছিলাম, আবু সাঈদের কথা তুলেছিলাম, কি অপরিসীম সাহস এবং মমতা নিয়ে তারা এই আন্দোলন করেছে, জীবন দিয়েছে। আমরা যেন তাদেরকে ভুলে না যাই। জাতীয় সঙ্গীত আমার অন্তরের প্রেরণা, আমার শক্তি। 53 বছর ধরে যে জাতীয় সঙ্গীত আমি গাইলাম, এই সঙ্গীত রুখবে কে, কার সাধ্য? ভালো থাকবেন। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই দেখা হবে। খোদা হাফেজ।